আসসালামু আলাইকুম। ৪১তম বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি। ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা গণিতের একটা ক্লাস করব। গণিত অর্থাৎ গাণিতিক যুক্তি আপনাদের আজকে আমাদের লেকচার 1 করব আমরা। তো যারা আছেন একটু আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা একটু যদি লিখে ফেলেন ভালো হয়। খাদিজা বিনতে হাফিজা, তন্ময় বিশ্বাস, মোহাম্মদ নাঈম। আমি লাইভে অনেককে দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট বক্সে খুব বেশি মানুষ দেখছি না। সো আমার কথা শোনা যাচ্ছে কিনা যদি একটু লিখেন, বা কে কোথা থেকে ক্লাস করছে এটাও যদি লিখেন ভালো হয়। কমলেন্দু মজুমদার ধন্যবাদ। মোহাম্মদ সোহাগ মুন্সি, মোহাম্মদ শাহজালাল, আকাশ কর্মকার, মোহাম্মদ রানা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো এখানে আমার নাম পরিচয় পাবেন আপনারা। আজকে আমরা আলোচনা করব বিসিএস এর লিখিত পরীক্ষার ম্যাথের সিলেবাস। আলোচনা করব ম্যাথের সিলেবাস, এরপরে লাভ ক্ষতি, শতকরা এবং সরল অঙ্ক, কিছু অঙ্ক করব। ধন্যবাদ সবাইকে। আকাশ কর্মকার চট্টগ্রাম থেকে, উত্তম রয় গোপালগঞ্জ থেকে, শাহান শাহাদাত, হ্যাঁ আপনি কি সারা বাংলাদেশ থেকে, তন্ময় বিশ্বাস, তন্ময় বিশ্বাস, অমলেন্দু মজুমদার ঢাকা থেকে, টাঙ্গাইল থেকে, রুহুল আমিন, থ্যাংক ইউ রুহুল আমিন ভাই। তাহলে প্রথমে আমরা একটু সিলেবাসটা দেখে নিই। বিসিএস রিটেন ম্যাথের সিলেবাস এখানে আমরা দেখতে পাচ্ছি, অনেক কিছু লেখা আছে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। এটা পিএসসি দেওয়া সিলেবাস, জাস্ট এখানে কপি করে আনা হয়েছে। কি কি থাকে সিলেবাসে দেখি আমরা। সিম্পলিফিকেশন অফ অ্যারিথমেটিক এন্ড অ্যালজেব্রিক এক্সপ্রেশন, মানে আসলে সরল অঙ্ক, বীজগণিতের সরল অঙ্ক আর পাটিগণিতের সরল অঙ্ক। বীজগণিতের সরল অঙ্ক, পাটিগণিতের সরল অঙ্ক, বীজগণিতের সরল অঙ্ক। ইউনিটারি মেথড, তার মানে আমরা যেটাকে ঔকিক নিয়ম বলে থাকি। অ্যাভারেজ, গড়, পার্সেন্টেজ, শতকরা। সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। এলসিএম, লিস্ট কমন মাল্টিপল, অর্থাৎ যেটাকে আমরা লসাগু বলে থাকি। জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভাইজার, যেটাকে আমরা বলে থাকি গসাগু, বা এটাকে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বলে থাকি অনেকে, ইংলিশ ভার্সনে যারা পড়াশোনা করেছেন। হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভাইজার এই নামে ডাকা হয়, বাট এলসিএম এর নাম সাধারণত একটাই। এরপরে রেশিও এন্ড প্রপোর্শন, মানে অনুপাত সমানুপাত, এবং প্রফিট লস। প্রফিট লসের ব্যাপারটা আসলে আলটিমেটলি পার্সেন্টের সাথে সম্পৃক্ত হয়ে যায়। পার্সেন্টেজ, কারণ প্রফিট লসে যত অঙ্কগুলো দেওয়া হয়, যত অঙ্ক দেওয়া হয় সবগুলো দেখা যায় কোনো পার্সেন্টেজের টার্মে দেওয়া। তো যাই হোক, তাহলে আমরা দুইটা পয়েন্ট দেখলাম। প্রথমে দেখলাম আমরা সরল অঙ্ক, বীজগণিতের সরল অঙ্ক, পাটিগণিতের সরল অঙ্ক। এরপর দেখলাম আমরা ঔকিক নিয়ম, গড়, শতকরা, তারপর হলো আপনার সুদ কষা, মানে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, লাভ ক্ষতি, তারপর ওইদিকে আছে লসাগু, গসাগু, অনুপাত, সমানুপাত। আচ্ছা,
এরপর আসেন অ্যালজেব্রিক ফর্মুলাস। অ্যালজেব্রিক ফর্মুলার যে অঙ্কগুলো আছে, ফ্যাক্টরাইজেশন অফ পলিনোমিয়ালস, বহুপদীর উৎপাদক, লিনিয়ার এন্ড কোয়াড্রেটিক ইকুয়েশনস মানে হলো ওই যেটাকে আমরা বলি সরল এবং দ্বিপদী সমীকরণ, সরল সমীকরণ, দ্বিপদী সমীকরণ, অর্থাৎ যেখানে ভেরিয়েবল পাওয়ার হলো 1 সেখানে আমরা বলি সরল সমীকরণ, আর যেখানে ভেরিয়েবল পাওয়ার 2 তাকে বলি কোয়াড্রেটিক ইকুয়েশন। লিনিয়ার এন্ড কোয়াড্রেটিক ইনইকুয়ালিটিস, তার মানে ইকুয়েশনের সাথে সাথে ইনইকুয়ালিটি, অসমতা থাকবে। আচ্ছা, এরপরে হলো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস উইথ 2 or 3 আননোনস। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস মানে হলো সরল যেই সমীকরণ আছে তার দুইটা আননোন অথবা 3টা আননোন সহ, অর্থাৎ আমরা বলতে পারি 2x plus 2y, 3y দিলাম, 3y equal to 10, এরকম আরেকটা ইকুয়েশন দেওয়া, তাহলে দুইটা আননোন দেওয়া আছে। আর যদি দিই 5x plus 5y plus 6z equal to 15, তাহলে এটা 3টা আননোন, x y z 3টা। তাহলে অজ্ঞাত রাশি, এটা আপনি বুঝতে পারছেন। এক্সপোনেন্ট এটাকে আমরা সূচক বলে থাকি, এন্ড লগারিদমস তার মানে হলো লগ যেটাকে বলে থাকি, এক্সপোনেনশিয়াল লগারিদমিক ফাংশন, ফাংশনের কাজও আছে। এরিথমেটিক এন্ড জিওমেট্রিক সিকোয়েন্স এন্ড সিরিজ, তার মানে আমরা যেটাকে বলে থাকি সমান্তর ধারা আর হলো জ্যামিতিক ধারা বা গুণোত্তর ধারা। আচ্ছা, এরপরে হলো লাইন, এটা জিওমেট্রি চলে আসলো, লাইন অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রিলেটেড থিওরাম, লাইন অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রিলেটেড থিওরাম, থিওরাম অফ পিথাগোরাস, তারপর হলো সার্কেল থিওরাম এবং তাদের অনুসিদ্ধান্তগুলো। করোলারি মানে হলো অনুসিদ্ধান্ত, করোলারি অনুসিদ্ধান্ত। এরিয়া রিলেটেড থিওরামস এন্ড কনস্ট্রাকশনস, মেনসুরেশন, তার মানে হলো এরিয়া সম্পর্কিত যেই উপপাদ্যগুলো আছে এবং এটার যে পরিমিতি, এটা প্লেন ফিগার এবং সলিড ফিগার, তার মানে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এগুলো হলো প্লেন ফিগার, বৃত্ত প্লেন ফিগার, আর সলিড হলো ঘনক, আয়তাকার ঘনবস্তু, বাক্স, তারপর সিলিন্ডার, কোণ, এগুলো হলো আয়তাকার ঘনবস্তু। আচ্ছা, এরপরে হলো কার্টেসিয়ান জিওমেট্রি, ডিসটেন্স ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। কার্টেসিয়ান জিওমেট্রি মানে হলো আমরা যেটাকে মানে স্থানাঙ্ক জ্যামিতি যেটা, সেটার মধ্যে আমাদের ওই ডিসটেন্স দূরত্ব বিষয় যেই হিসাব কিতাব আছে, ইকুয়েশন এবং স্ট্রেট লাইন। এরপর হলো ট্রিগোনোমেট্রিক রেশিওস এন্ড ফাংশনস, মানে ত্রিকোণমিতির অনুপাত এবং এগুলোর ফাংশন গুলো আছে, এবং প্রবলেম অন হাইট এন্ড ডিসটেন্স, সেট থিওরি, ভ্যান ডায়াগ্রাম, কাউন্টিং প্রিন্সিপাল, পারমুটেশন, কম্বিনেশন এন্ড এলিমেন্টারি প্রবাবিলিটি। প্রবাবিলিটি কিন্তু খুব হাই থটের আসলে এলিমেন্টারি প্রবাবিলিটি, সেটা না পারমুটেশন কম্বিনেশনের ইয়েগুলো কিন্তু আসতে পারে। তো যাই হোক, এটাই হলো আমাদের কি সিলেবাস। তাহলে আপনারা দেখতে পেলেন এই 12টা অঙ্ক থাকবে, 12টা অঙ্কের মধ্যে 10টা অ্যান্সার করতে হবে। প্রত্যেকটা আবার মানে বড় অঙ্কগুলো সাধারণত একটাই থাকে, এটা 50 মার্কের কোশ্চেন। আমাদের ইয়েটা হলো টাইম হলো 2 আওয়ার্স, 2 আওয়ার্স হলো টাইম হলো 2 আওয়ার্স, 2 আওয়ার্স। আর আমাদের কোশ্চেন অ্যান্সার করতে হবে, কোশ্চেন অ্যান্সার করতে নাম্বার অফ কোশ্চেন অ্যান্সার করতে হবে 10টা আউট অফ 12। আচ্ছা, এই 10টার মধ্যে আবার ভাগ থাকতে পারে, তার মানে আমাদের মার্কস হলো আমাদের 5 into 10, মানে টোটাল 50 মার্কসের পরীক্ষা। আর আপনারা জানেন যে বাকি যে 50 সেটা কিন্তু মেন্টাল এবিলিটি বা মানসিক দক্ষতাতে থাকে, বাকি যে 50 সেটা থাকে মেন্টাল এবিলিটিতে। তো আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝেছেন। এখন সিলেবাস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা এখন করতে পারেন, সিলেবাসের কোনো কিছু যদি আপনাদের বুঝার থাকে আপনারা এখন করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে ক্লিয়ার করার। আচ্ছা, তাহলে এটা আমরা ছাড়লাম নাকি? এটা মনে আমরা ছাড়তে পারি। আমরা দেখি ধীরে ধীরে আমরা অঙ্কের দিকে যাই। তাহলে আমি
আপনাদেরকে এখন একটা কোশ্চেন পেপার দেখাতে চাই, বিসিএস 38 এর রিটেন কোশ্চেন, ম্যাথের কোশ্চেন পেপারটা দেখাতে চাই। তাহলে দেখেন আমি এখানে নিয়ে আসছি বিসিএস, এটা 38 বিসিএস এর সময় হলো 2 ঘন্টা, পূর্ণমান 50, আর যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিন, প্রত্যেক প্রশ্নের মান সমান। দেখেন 1 নম্বরে দুইটা পার্ট আছে, দুইটাতে আড়াই আড়াই। আমাদেরকে 2 ঘন্টা, 2 ঘন্টা মানে 120 মিনিট, 120 মিনিট। তাহলে গড়ে একটার জন্য এই ইয়ের জন্য আপনার টোটাল হলো 12 মিনিট করে পড়ে। কিন্তু আপনি জানেন কোন প্রশ্নে সময় বেশি লাগবে, কোন প্রশ্নে কম লাগবে, এগুলো আপনার জানাই আছে। তো যাই হোক, এরপরে দেখেন উৎপাদকের বিশ্লেষণ, এখানেও কিন্তু দুইটা অঙ্ক আছে এবং এখানে 5 নাম্বার করে। এরপর দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে 3 নম্বর প্রশ্ন, এখানে একটা শতকরা অঙ্ক আছে, এটাতে টোটাল হলো 5 নাম্বার, কারণ এটা অঙ্ক একটু বড়। আর এরপরে ত্রিকোণমিতির দুইটা অঙ্ক দেখতে পাচ্ছি, ত্রিকোণমিতির দুইটা অঙ্ক, এখানে দুইটা মিলে হলো 5 নাম্বার। আর আরেকটা আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা সমীকরণের ওয়ার্ড প্রবলেম মনে হচ্ছে, 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নির্ণয় করুন যার অঙ্কগুলোর যোগফল 11 এবং প্রতিটি অঙ্ক মৌলিক সংখ্যা নির্দেশ করে, আপনার উত্তরের সপক্ষে যুক্তি দিন। তো যাই হোক, তাহলে এটাতে 5 নাম্বার, মানে একটু মানে বিস্তারিত লিখতে হবে, যুক্তি দিতে হবে এই জন্য। আচ্ছা, এরপরে সমাধান সূচক, সূচকের একটা অঙ্ক, এটাতে একাই দেখতে পাচ্ছি 5, সূচক সমীকরণ আসলে। তাহলে দেখে নেন। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি লগ ফাংশন একটা অঙ্ক দেখতে পাচ্ছি, এটা লগের একটা অঙ্ক। এরপরে মানে লগের আসলে এটা গুণের সূত্রটার প্রমাণ আসছে, লগের যে গুণের সূত্র, এটা মানে প্রোডাক্ট, এটা মানে সাম, লগের গুণের সূত্রের আসলে প্রমাণ আসছে। আর এরপরে দেখতে পাচ্ছি একটু মানে বড় করে আসছে, মানে দুইটা টার্ম দিয়ে আমরা সুন্দর সূত্রটা শিখি, কিন্তু এখানে একটু বেশি করে দেওয়া। এরপরে সূচকের একটা সমীকরণ দেখতে পাচ্ছি, এটা সূচকের সাথে রিলেটেড। এরপরে চক্রবৃদ্ধি সুদের একটা অঙ্ক দেখতে পাচ্ছি, সুদ করা। এরপরে বলছে বিন্দুগামী সরলরেখা থেকে এই বিন্দুর দূরত্ব, তার মানে একটা সরলরেখা থেকে কোন একটা বিন্দুর দূরত্ব, তার মানে এটা সরলরেখার অঙ্ক, স্থানাঙ্ক জ্যামিতির অঙ্ক। এরপরে দেখতে পাচ্ছি একটা ভ্যান ডায়াগ্রামের অঙ্ক বা সেটের অঙ্ক দেখতে পাচ্ছি। এরপরে দেখতে পাচ্ছি পারমুটেশন কম্বিনেশনের অঙ্ক। এটা হলো একটা, এটা হলো পরিমিতির অঙ্ক, এবং এখানে বলা হয়েছে একটা মানে পাত বাঁকিয়ে কোণক তৈরি করার কথা। তাহলে ওই অবস্থায় কোণক আকৃতির যে কাপ হবে সেটার গভীরতা এবং ধারণ ক্ষমতা জানতে চেয়েছে। তাহলে দেখেন সিলেবাসটা একটু ভালো করে দেখেন, কি ধরনের ম্যাথ থাকে, কি ফরম্যাটে থাকে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসলে টাইমের প্রেসার আছে, টাইমের প্রেসার আছে, কারণ আপনার প্ল্যানিং সহ একটা প্রশ্নের 12 মিনিট লেখালেখি, চিন্তা করা, ক্যালকুলেশন করা, তো সব মিলিয়ে সময় কিন্তু খুব বেশি না। কিছু অঙ্কে সময় কম লাগলেও কিছু অঙ্কে সময় বেশি লাগে। সো এখানে আসলে একটু রিগোরাস প্রিপারেশন দরকার আছে যদি আপনি মানে ভালো করতে চান, মানে ফুল মার্কস পেতে চান। সম্ভব, ফুল মার্কস পাওয়া অবশ্যই সম্ভব, হ্যাঁ, কিন্তু এই একটু মানে ইয়ের ব্যাপার আছে, যে কেউ চাইলে ফুল মার্কস পেতে পারেন, কিন্তু তাকে ওই কষ্টটা করতে হবে। হ্যাঁ, বিসিএস আসলে বিসিএস প্রিপারেশন, এটা মানে নিজেকে আসলে খুব ডেডিকেটেড রাখলেই মানে আলটিমেটলি ফাইনাল রেজাল্টটা ভালো আসে। মানে প্রিলিতে চান্স পেলাম, প্রিলিতে চান্স পাওয়া এক অর্থে সুখবর, আরেক অর্থে কিন্তু একদিক থেকে দুঃসংবাদ, কারণ আপনার রেজাল্টটা এখন আপনি আসলে চূড়ান্ত রেজাল্ট পাননি, আপনি আরো ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে, টাইম, ডেডিকেশন, মেধা আপনি ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, তো আলটিমেট রেজাল্ট আসবে এরপরে আপনার এই ইয়ের পরে, প্রিলির পরে রিটার্ন পরে ভাইবা। সো চূড়ান্ত বিচারে যে সফল সেই তো সফল। আচ্ছা, তো আমরা এতটুকু দেখলাম, তো আমরা শুরু করি অঙ্কের বিষয়টা। প্রথমে লাভ ক্ষতির একটা অঙ্ক দিয়ে শুরু করি। লাভ ক্ষতি এগুলো আমাদের খুব কমন জিনিস, আপনি যে ক্ষতি সমান মানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, আর এখানে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য প্লাস ক্ষতি,
আর লাভ হলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তার মানে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য প্লাস লাভ। এই জিনিসগুলো আপনার জানা আছে। এখন একটা অঙ্কের দিকে যাই। খুব সহজ একটা অঙ্ক, এটা দিয়ে শুরু করি। এটাও দেখেন 36তম বিসিএস এর অঙ্ক। একটি খাতা 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো 72 টাকায় বিক্রয় করা তার দ্বিগুণ লাভ হলো। খাতাটি ক্রয় মূল্য কত? একটি খাতা 36 টাকায় বিক্রয় করায়, তাহলে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। একটি খাতা 36 টাকায় বিক্রয় করা যত ক্ষতি হলো 72 টাকায় বিক্রয় করার করলে তার দ্বিগুণ লাভ হয়। খাতাটির ক্রয় মূল্য কত? আচ্ছা, তাহলে আমরা 36 টাকায় এটাও একটা বিক্রয় মূল্য, 72 টাকায় এটাও বিক্রয় মূল্য, কিন্তু এটাতে হয় ক্ষতি আর ওইটাতে লাভ, এবং আমাদের এখানে দেখতে হবে তার দ্বিগুণ লাভ হয়, অর্থাৎ ক্ষতির দ্বিগুণ লাভ, ক্ষতির দ্বিগুণ লাভ। তাহলে আমাদের ক্রয় মূল্য চেয়েছে, তাহলে ক্রয় মূল্যটা আমরা ধরলাম। মনে করি খাতাটার ক্রয় মূল্য সি টাকা, মনে করি খাতাটার ক্রয় মূল্য সি টাকা। তাহলে প্রথম বিক্রয় মূল্যের যে ক্ষতি সেটা কত হয়? তাহলে ক্রয় মূল্য, ক্ষতি মানে ক্রয় মূল্য বেশি, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে ক্ষতি বের হয়। তাহলে আমরা বললে অতএব 36 টাকায় বিক্রি করলে ক্ষতি হয় সি মানে 36 টাকা। এবং আমরা পরের অংশে গেলাম যে 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। তাহলে আমরা 72 টাকায় বিক্রি করলে কত লাভ হয় সেটা দেখে নিই। তাহলে 72 টাকায় বিক্রি করলে লাভ হয় 72 মাইনাস সি টাকা, 72 মাইনাস সি টাকা। তাহলে আমাদের বলেছে ক্ষতির দ্বিগুণ লাভ, অর্থাৎ 2 ইনটু ক্ষতি সমান লাভ, অর্থাৎ লাভ সমান 2 ইনটু ক্ষতি। তাই প্রশ্ন অনুসারে ক্ষতি ইনটু 2 সমান লাভ, তাহলে ওই ক্ষতির দ্বিগুণ লাভ হয় এই জন্য। তাহলে ক্ষতির মানটা বসিয়ে দিলাম, 2 জায়গায় 2 রয়ে গেল, যদিও শুরুতে নিয়ে আসছি। এরপরে আমরা গুণ করলাম, পেলাম 2c মাইনাস 72 ইকুয়াল টু 72 মাইনাস c। খেয়াল করবেন 72 72 যেন আবার কাটা না যায়, 72 একটার আগে মাইনাস আর ওইটা আগে প্লাস, তার মানে কাটার কোনো সুযোগ নাই। তাহলে 2c প্লাস c ইকুয়াল টু 72 প্লাস 72, অর্থাৎ 3c ইকুয়াল টু 144। তাহলে আমরা পেয়ে যাই c ইকুয়াল টু 48 টাকা। আমাদের অঙ্কে কিন্তু কোনো সি ছিল না, সুতরাং এখনো কিন্তু অঙ্ক শেষ হয়নি। আমাদের লিখতে হবে যে অতএব খাতাটির ক্রয় মূল্য 48 টাকা, খাতাটির ক্রয় মূল্য 48 টাকা। এখানে আমরা অ্যান্সার করব উত্তর। তাহলে এটা আশা করি আপনারা সবাই ধরতে পেরেছেন। আমি কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমার মনে হয় এটার প্রশ্ন থাকবে না আপনাদের, তো আমি পরেরটাতে গেলাম। শতকরা কিছু দরকারি বিষয় প্রথমে আলোচনা করি। আমরা এটা তো শতকরা অঙ্ক না, এখন শতকরা অঙ্ক আসবে যে এ পার্সেন্ট মানে কি। এ পার্সেন্ট মানে কি? এ পার্সেন্ট মানে আসলে 100 ভাগের এ। এগুলো আপনারা প্রিলিতে পড়েছেন, আমি জাস্ট কুইকলি গো থ্রু করি। এ কে x% বৃদ্ধি বা হ্রাস করলে মোট কি পরিমাণ বাড়বে বা কমবে? এ কে x% বৃদ্ধি করলে বা হ্রাস করলে মোট কি পরিমাণ বাড়বে বা কমবে? তাহলে মোট বৃদ্ধি বা হ্রাস এর x%, এটা খুব সহজ। এর x% মানে এর এই 100 ভাগের x ভাগ, তার মানে ax। কিন্তু আমার আসলে এটা আসল কথা না, আমার এই পরের অংশটা কিন্তু আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। এই পরেরটা ভালো করে খেয়াল করবেন। যেমন x কে 20% বাড়ালে কত হবে? তাহলে এখানে x কে 20% বাড়াবো মানে তাহলে x এর কত? আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলতে চাই। তাহলে এখন যদি বলি a কে x% বাড়ালে কত হবে? a কে x% বাড়ালে কত হবে? x% বাড়ালে কত হবে? বাড়ালে কত হবে? এটা আগে অ্যান্সার দিয়ে যেতে চাই। x কে x% বাড়ালে কত হবে? আমার তো এই জায়গায় ঠিক আছে, x% বাড়ালাম, তার মানে আমার আগে ছিল 100 ভাগ, এখন হলো x% বাড়াতে 100 প্লাস x ভাগ। তাহলে এটাই হলো আমাদের আসল বিষয়। মানে এইভাবে আমরা ডিটেইল অঙ্কগুলো একটু ছোট করে আনতে পারি যদি আমরা এই টেকনিকটা ব্যবহার করি, যে একেবারে আমাদের যদি ফাইনালি কত হয় এটা যদি চাই, তাহলে আমরা এই পদ্ধতিটা ব্যবহার করব। তো আসেন একটু ব্যাখ্যা করে দিই। যেমন x কে 20% বাড়লে কত হবে? এটা যদি আমরা অ্যান্সার করতে চাই, তাহলে আমরা বলবো x কে এটা হলো x কে 20% বাড়াবো মানে আগে ছিল 100%, এখন আরো 20% বাড়লো। তার মানে x এর 120% হলো। 120% মানে এটা।
তাহলে শুরুতে যেটা বলেছিলাম আমরা তাহলে এটা সরাসরি লিখতে পারি। আচ্ছা, এভাবে লেখা যায়, যেটা আমি আগে বলেছিলাম। এখন এক্স কে যদি 30% কমাই তাহলে কত হবে? এক্স কে 30% কমালে তাহলে এটা 30% কমবে, এক্স এর 70% হবে। তাহলে এক্স এর 100 ভাগের 70 হয়। এটা এভাবে লেখা যায়। এটা বেসিক জিনিস, একটু খেয়াল করবেন। ইজি জিনিস, কিন্তু ইজি হলো এইটা আপনাদের কিছু কাজ কমিয়ে দেবে। এখন আমরা এই অঙ্কটা করতে চাই। একটা ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করা হলো। বিক্রয় মূল্য ৳৩৫, ৳৪৫ বেশি হলে 5% লাভ হয়। প্রথম প্রশ্ন হলো ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল? প্রথম কথা হলো ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল। সেকেন্ড কোয়েশ্চেন হলো যে 20% লাভ করতে ঘড়িটি কত টাকায় বিক্রয় করতে হবে? 20% লাভ করতে ঘড়িটি কত টাকায় বিক্রয় করতে হবে? হুম তাহলে আমরা বলবো কি 10% ক্ষতিতে বিক্রি করা হয়েছে। তাহলে আমরা যদি আবার পরে কিন্তু 5% লাভে বিক্রির কথা আসে এবং 2 বিক্রয় মূল্যের পার্থক্য হলো ৳৪৫। 2 বিক্রয় মূল্যের পার্থক্য হলো ৳৪৫। তাহলে আমরা মনে করি ঘড়িটির ক্রয় মূল্য ধরে নিলাম। মনে করি ঘড়িটির ক্রয় মূল্য X টাকা। এটা ধরলাম। মনে করি ঘড়িটির ক্রয় মূল্য X টাকা। এখন আ 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। 10% ক্ষতিতে যদি বিক্রি করা হয় তাহলে এটা তো 90% আসলে ক্রয় মূল্যের 90% বিক্রি করা হলো। তাহলে আমরা বলব 10% ক্ষতিতে ঘড়িটির বিক্রি মূল্য দ্বারা X এর ওই যে 10% কমে গেছে। 10% কমে এই জিনিসটা খেয়াল করবেন। এটা ক্ষতির কারণে। যেহেতু ক্ষতি হয়েছে 10% কমে গেছে। তার মানে X এর 100 ভাগের 90 X। এটাকে এখানে রেখে দিলাম আর দশমিক করলাম। আবার 5% লাভে ঘড়িটির বিক্রয় মূল্য দাঁড়ায় X এর ওই যে 5% যেহেতু বেশি লাভ হয়েছে তাহলে এটা বেড়ে গেছে। তাহলে X এর 100 ভাগের 100 যোগ 5 অর্থাৎ 105 টাকা। তাহলে আমাদের বলেছে যে সেকেন্ড বিক্রয় মূল্যটা কিন্তু প্রথম বিক্রয় মূল্যের চেয়ে 45 টাকা বেশি। তাহলে এখানে আমরা একটা রিলেশন দাঁড় করতে পারি, শর্তানুসারে 100 ভাগের 105x মাইনাস 100 ভাগের 90x ইকুয়াল টু 45 টাকা। 100 ভাগের 105x মাইনাস 100 ভাগের 90x ইকুয়াল টু 45 টাকা। সেখান থেকে আমরা পাবো 100 ভাগের 105x মাইনাস 90x সমান 45 টাকা। মানে হিসাব করলাম, লসাগু সিম্পল। তাহলে 100 ভাগের 15x সমান 45, কাটলাম x ইকুয়াল টু 15 ভাগের 4500, তাহলে x হলো 300 টাকা। তাহলে অঙ্কের প্রথম অংশ কিন্তু চলে আসছে, যে আমাদের ঘড়ির ক্রয় মূল্য কত ছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখন এটা এই অংশ ফিনিশ করতে পারি। ঘড়িটির ক্রয় মূল্য ছিল 300 টাকা। অতএব ঘড়িটির ক্রয় মূল্য 300 টাকা। এটা এখানে একটা উত্তর দেওয়ার আছে। এটা একটা উত্তর, মানে একটা অংশের শেষ। আচ্ছা, এরপরে হলো পরের অংশ। 20% লাভ করতে হলে ঘড়িটি কত টাকায় বিক্রি করতে হবে? আমরা কিন্তু অলরেডি ক্রয় মূল্য জানি। কিন্তু ক্রয় মূল্যের সাপেক্ষে আমরা জানি ঘড়িটির ক্রয় মূল্য 300 টাকা। সেটা আমরা আগের অংশ থেকে পেয়েছি। তাহলে এখন 20% লাভে ঘড়িটির বিক্রি মূল্য দাঁড়ায় ওই যে 100 ভাগের 120 ভাগ হয়ে যাবে সিম্পলি। তাহলে 300 এর 100 ভাগের 120 ভাগ। তাহলে সেখান থেকে আমরা পাবো 300 এর 100 ভাগের 120 ভাগ। এখানে আপনারা হিসাব করলে পাবেন কত? এই 0 0 0 0 কাটা গেল। তাহলে কত? 3 বার 36 0। তাহলে আমরা বলবো 360 টাকা, 360 টাকা। তাহলে আমাদের হয়ে গেল। তাহলে আমরা 4 নম্বর অঙ্ক আমরা শেষ করলাম। এখন জাস্ট উত্তরটা একটু গুছিয়ে দাও। উত্তর ঘড়ির ক্রয় মূল্য 300 টাকা এবং 20% লাভে বিক্রি মূল্য 360 টাকা। যেটা চেয়েছে সেটা কমপ্লিট করা আর কি। আচ্ছা, একটি দ্রব্য বিক্রয় করে উৎপাদনকারী, পাইকারি ও খুচরা বিক্রেতা প্রত্যেকে 20% লাভ করে। যদি দ্রব্যটির বিক্রয় মূল্য 11.60 টাকা হয় তাহলে উৎপাদন খরচ কত? এটা পরপর দুইটা বিসিএস এর কোশ্চেন দেখা যাচ্ছে, 32তম এবং 33তম দুইটাতেই একটু আনইউজুয়াল বাট ঘটেছে। তাহলে
উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা প্রত্যেকেই 20% লাভ করে, তাহলে দ্রব্যটি বিক্রয় মূল্য এত টাকা, 21.60 টাকা। তাহলে জিজ্ঞেস করছে উৎপাদন খরচ কত। তাহলে আমরা যদি প্রশ্নটা একটু অ্যানালাইসিস করি, আমাদের উৎপাদনকারীর খরচ কত এটা জানতে চাচ্ছে। উৎপাদনকারী 20% লাভে পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করেছে, তিনি 20% লাভে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করেছেন, তিনি 20% লাভে সাধারণ ক্রেতার কাছে বিক্রি করেছেন, এবং এটা হলো এই সাধারণ ক্রেতার ক্রয় মূল্য, এটা হলো খুচরা মূল্য, এটা হলো খুচরা মূল্য। এই খুচরা বিক্রয় মূল্য বলতে এই টাকাটাকে বোঝাচ্ছে। তা দেখেন, উৎপাদনকারীটা যদি x হয়, তাহলে আমরা যদি বলি উৎপাদনকারীটা যদি x হয়, তাহলে এখানে 20% বেড়েছে, মানে 100 ভাগ হয়েছে। এটা এমসিকিউ হতো আমরা এতটুকু করে দিতাম। এখানে আবার 20% বেড়েছে, মানে 100 ভাগ হয়েছে। এখানে আবার 20% বেড়েছে, মানে 100 ভাগ হয়েছে। এবং এটার দামই, এটা মানি আসলে 21.60 টাকা। আমাদের কিন্তু অঙ্ক শেষ। এখন রিটেন বলে জাস্ট একটু আমাদেরকে বিস্তারিত দেখাতে হবে। হ্যাঁ, রিটেন বলেই একটু বিস্তারিত দেখানোর ব্যাপার আছে। তো যাই হোক, তাহলে আমরা শুরু করলাম। একটু দেখাবো। মনে করি দ্রব্যটি উৎপাদন খরচ পি টাকা, প্রোডাকশন কস্ট যেহেতু চেয়েছে, এই জন্য আমরা পি টাকা করেছি, প্রোডাকশন সাথে মিললে। তো উৎপাদন, এটা একটা ভালো অভ্যাস, কারণ যখন যেটা চাই সেটা অনেক সময় একাধিক চাই, তো সেটা যদি নামের সাথে মিল রেখে ধরতে পারেন, তাহলে আপনার অঙ্ক করতে করতে আপনি কি ধরেছেন এটা আবার পুনরায় ভাবতে হবে। তো মনে করি দ্রব্যটির উৎপাদন খরচ পি টাকা, উৎপাদনকারী পাইকারি বিক্রেতার কাছে 20% লাভে বিক্রয় করেন। তাহলে কি হবে? তাহলে হবে অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সমান উৎপাদকের পাইকারি বিক্রেতার যেটা ক্রয় মূল্য সমান উৎপাদকের বিক্রয় মূল্য। পাইকারি বিক্রেতা ক্রয় যেটা করেছেন সেটা উৎপাদক বিক্রি করেছেন, সেটা হলো পি এর ওই দেখালাম 100/120, মানে কিভাবে আসলো তাহলে সেটা দেখিয়ে দিলাম। এটা টাকায়, এটা টাকা, টাকাটা লেখা উচিত। এরপরে পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে 20% লাভে বিক্রি করেন, তাহলে একই রকম। অর্থাৎ খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, মানে এটা রিলেট করে দেওয়া সমান এত টাকা। এখানে আর ওই 20 এর যোগটা দেখেনি। পাইকারি বিক্রেতা তো খুচরা বিক্রেতার কাছে বিক্রি করেন, খুচরা বিক্রেতার জন্য ক্রয় মূল্য আসবে আর পাইকারি বিক্রেতার জন্য বিক্রয় মূল্য আসবে। সেটা আগের মূল্যের সাথে 20% যেহেতু বাড়বে, 100 আগের মূল্যটা যে 100/120 ভাগ হয়ে যাবে। একইভাবে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সমান আরেকটা, আগেরটা যেটা ছিল সেটা এখানে অ্যাজ ইট ইজ আছে, এবং তার সাথে 100/120 গুণ হয়েছে। তাহলে আমরা খুচরা বিক্রেতার ক্রয় বিক্রয় মূল্য কিন্তু পেয়ে গেছি, এবং এটাই কিন্তু এই 21.60 টাকা। তাহলে আমাদের আর কোনো জটিলতা নেই। আমরা এবার লিখব প্রশ্ন মতে এই যে যেটা পেলাম, এটা পাটিগণিতে করলে আপনার কিন্তু প্রতিটা ধাপে হিসাবটা কমপ্লিট করতে হবে। আপনি এই অ্যালজেব্রিক ওয়েতে নিয়ে গেলে মানে আমাদের ইয়েটা কমে যায়। তাহলে এখন আমরা পি এর মান বের করব। সো পি ইকুয়াল টু, আমরা পক্ষান্তর করলে চলে আসবে। সো এখানে প্রথমে একটা 100 যদি আমরা হিসাব করি, এই 100টা কেটে এখানে আমরা দশমিকটা তুলে দিলাম, চিন্তা করি। তাহলে এখানে একটা 1 2 3 শূন্য, তাহলে 3টা শূন্য কাটি, 3 শূন্য কাটলাম। এরপরে যদি আমরা ভাগ করি, যেমন 12 দিয়ে যদি এটা ভাগ করি, 12 দিয়ে ভাগ করছি, তাহলে 12 একে 12, 12 একে 12। সো এরপরে হলো আমাদের দেখতে পাচ্ছি 1 6, সরি 12 যেহেতু 9 6, তা 8 12 মানে 96 হবে, 8 12 96, এরপরে 0। আচ্ছা, এবার যদি আমরা আবার 12 দিয়ে কাটি, তাহলে হয়ে যাবে 15, 2টা 12 শেষ। এইবার যদি 3 দ্বারা কাটি, এটা হবে 4, আর এটা হবে 3 দ্বারা কাটছি তো 5। এখানে যদি এবার 2 দ্বারা কাটি, এটা হবে 2, এটা হবে 5। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা হবে 25/2, 25/2 অর্থাৎ 12.50 টাকা, 12.50 টাকা। তাহলে আমাদের যেটা চেঞ্জ উৎপাদন খরচ কত সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। অর্থাৎ দ্রব্যটির উৎপাদন খরচ 12.50 টাকা।
আশা করি সবাই ধরতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ বলে ফেলেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। তাহলে আমরা পরের অঙ্কে গেলাম। পরের অঙ্ক, একটি দ্রব্যের খুচরা বিক্রেতার বিক্রি মূল্য 30,300 টাকা। খুচরা বিক্রেতার বিক্রি মূল্য 30,300 টাকা। এক দ্রব্যটি উৎপাদনকারী 4%, পাইকারি বিক্রেতা 5%, খুচরা বিক্রেতা 10,000 লাভে বিক্রি করে। তাহলে এখানে অঙ্কের দুইটা অংশ আছে। একটা হলো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করুন। এটা 36তম বিসিএস অঙ্ক দেখা যাচ্ছে। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করুন। এরপরে উৎপাদন খরচ অপেক্ষা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য শতকরা কত বেশি তা নির্ণয় করুন। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা দেখছি, উৎপাদন খরচ অপেক্ষা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য শতকরা কত বেশি, এটা তাহলে দুইটা। তাহলে প্রথমে ক নাম্বার করে ফেলি। একটু প্রশ্নটা যদি একটু বোঝার জন্য অ্যানালাইসিস করি। ক নাম্বারের জন্য অ্যানালাইসিস, উৎপাদনকারী এটা। আচ্ছা, ভালো কথা, আপনারা হয়তো এটা ইয়েতে দেখতে, স্ক্রিনে দেখতে হয়তো অসুবিধা হতে পারে। আপনারা যদি মোবাইলটা এভাবে ধরেন তাহলে কিন্তু আর অসুবিধা হবে না। মোবাইলটা অলওয়েজ ল্যান্ডস্কেপে ধরবেন। মোবাইলটা অলওয়েজ ল্যান্ডস্কেপে ধরবেন, তাতে করে আপনার দেখতে অনেক সুবিধা হবে। হ্যাঁ, এটা একটু খেয়াল করবেন মনে করে। আচ্ছা, গুণ করলাম কারণ কি? আচ্ছা, তাহলে এই আনোয়ার হোসেন এটা কিন্তু ইয়েতে আসবে, এখন কিন্তু আসবে গুণ করার কারণটা কি, এখন কিন্তু এই জিনিসটা আসবে। তাহলে আমি এখানে এক্সপ্লেন করে দেব, আগেরটা আপনি বুঝে যাবেন। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, উৎপাদনকারীর আমাদের এখানে উনি 4% লাভে বিক্রি করবেন। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা আমরা এক্স টাকা ধরে নিলাম, তিনি 5% লাভে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করবেন। এরপর 10% লাভে তিনি সাধারণ ক্রেতার কাছে বিক্রি করবেন। এখন দেখেন, আমি এখান থেকে যদি শুরু করি ক নাম্বার অঙ্কের জন্য, ক নাম্বারের জন্য, তো পাইকারি বিক্রেতা তো ক্রয় মূল্য হলো এক্স, তার উপর 5% লাভ করলে, তো 5% লাভ করা মানে কি, এটার উপর 5% বেড়ে যাবে। এটা 5% বাড়লে কত হবে? ওই যে আমরা বলেছি 105% হয়ে যাবে। তার মানে এক্স এর 105% হবে। 105%। 105%। তো এর প্রথম অংশ হলো এক্স এর মানে গুণ, এর মানে গুণ। তাহলে এটা হয়ে যাবে 100 ভাগের 105% মানে 100 ভাগের 105 ভাগ। এটা হলো কার? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এটা কার ক্রয় মূল্য? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এখন আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন আনোয়ার হোসেন, যে এখানে আমরা পরবর্তীতে আবার গুণ করবো কেন? দেখেন, খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা আমরা এইটাই মনে করি, এটাই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এখন খুচরা বিক্রেতা কিন্তু কি বলছি? ক্রয় মূল্য বলছি। খুচরা বিক্রেতা ক্রয় মূল্য বলছি। এখন দেখেন, খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা এত, খুচরা বিক্রেতা যখন 10% লাভে বিক্রি করবে, তো এখানে যখন এক্স এর 5% নেবে, তখন খুচরা বিক্রেতার ক্রয় মূল্য অর্থাৎ এক্স ইন্টু, এটাকে আগের মতো রেখে দিই, এটাকে আর হিসাব কিতাব করছি না, মানে এটা তো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, এত এর খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে এত এর, ওই যে সে যখন 10% লাভে বিক্রি করলো, তাহলে এটা এত এর 110% চলে আসলো। তাহলে এটার 110% মানে কি?
এটার 110%। তার মানে আগে যেটা ছিল সেটা রাখবেন, সেখানে তো অলরেডি একটা গুণ আগে কেন হয়েছে সেটা দেখতে পেয়েছেন। 100 ভাগের 105 ভাগ এর 110%, এটা এর, তো এর মানে এই এর মানে গুণ, তাহলে এই এর কারণে এখানে গুণটা আসলো, এবং এখানে হলো 100 ভাগের 110 ভাগ। আনোয়ার হোসেন দেখেন এতটুকু আপনার এই প্রশ্নটা আপনার ক্লিয়ার হয়েছে কিনা। আনোয়ার হোসেন আপনি যে প্রশ্নটা করেছেন সেটা ক্লিয়ার হয়েছে কিনা একটু দেখেন। প্রথমে আমরা খুচরা বিক্রেতা, এটা হলো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, এটা হলো এইটা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য এক্স। তাহলে তিনি যদি 5% লাভে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করেন, তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য বের হয়ে যাবে, অর্থাৎ খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের হয়ে যাবে। সেটা হলো 5% বেড়ে গিয়ে 105% হয়ে গেল, এক্স এর 105%। তো এক্স এর 105% এটা কেমনে হিসাব করবেন? এক্স এর 100 ভাগের 105 ভাগ। তো অনুরূপ ভাবে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য সেটা হলো এক্স এর 100 ভাগের 5 ভাগের 100 ভাগের 10 ভাগ। তাহলে ব্যাপারটা আগের মতোই। তাহলে দেখেন আপনার কাছে ক্লিয়ার হয়েছে কিনা। আমি এখানে আবার ক্লিয়ার করে দেখাচ্ছি। মনে করি দ্রব্যটির পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য এক্স টাকা, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য এক্স টাকা। তাহলে যেহেতু পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে 5% লাভে বিক্রি করেন, তাহলে অতএব খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। খুচরা বিক্রেতার সমান, দুইটাতে একই জিনিস। তাহলে এক্স এর গুণ করতে হবে। লাভ বা ক্ষতি হলে একই অবস্থা, লাভ হোক ক্ষতি হোক, লাভ হোক ক্ষতি হোক, গুণ করতে হবে। তাহলে আমরা বলবো যেহেতু পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতা 5% লাভে বিক্রি করেন, তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান এক্স এর 100 ভাগের 105 ভাগ সমান এক্স এর 105 টাকা। তাহলে এটা কিন্তু আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা কেবল বের করলাম। আমাদের আসতে হবে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যে, কারণ সেটা হলো সাধারণ ক্রেতার জন্য ক্রয় মূল্য। এখন আসেন আবার খুচরা বিক্রেতা সাধারণ ক্রেতার কাছে 10% লাভে বিক্রি করেন, তাহলে সাধারণ ক্রেতার ক্রয় মূল্য দেখেন এই যে এটা এর 110%, মানে এটাতে আমরা যে একটা লাইন অতিরিক্ত লিখতে যেতাম সেটা হলো এইটা সমান লিখতাম এই এক্স ইন্টু 100 ভাগের 105 এর 100 ভাগের 105 এর 110%, কারণ 10% লাভে হওয়াতে 10% বেড়ে গেছে, তাহলে 110%। এখন এই এটার কারণেই কিন্তু গুণটা তৈরি হলো, এই এটার কারণে তৈরি হলো এক্স এর ওই 100 ভাগের 105 তো রয়ে গেল, 100 ভাগের 105 তো আগেই ছিল, এই এর কারণে এবার কিন্তু গুণ হয়ে গেল, এবং সেটা হলো 100 ভাগের 110 ভাগ হয়ে গেল। আনোয়ার হোসেন আপনার কাছে ক্লিয়ার কিনা? আনোয়ার হোসেন বা এই জাতীয় প্রশ্ন যাদের আছে তারা ক্লিয়ার হয়েছেন কিনা? ভেরি গুড। তাহলে আমরা আশা করি এতটুকু ধরতে পারলাম। তাহলে আমি এখন এটা মুছে দিচ্ছি, আমাদের এখন চলে আসলো যে এক্স এর এত টাকা, এটাই কিন্তু 30,030 টাকা, কারণ আমাদের সাধারণ ক্রেতার যে ক্রয় মূল্য সেটা কিন্তু অর্থাৎ খুচরা বিক্রয় মূল্য, যেটা বলতে পারেন সাধারণ ক্রেতার ক্রয় মূল্য মানে খুচরা বিক্রয় মূল্য, এটা হলো আসলে খুচরা বিক্রয় মূল্য, এটাও লিখতে পারতেন খুচরা বিক্রয় মূল্য। খুচরা বিক্রয় মূল্যটা হলো এত টাকা। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমাদের এটা সমান এত টাকা। অ্যালজেব্রিক ওয়েতে করলে অনেক সুবিধা আছে, আর প্রতি পদে ভাঙতে হয় না। আচ্ছা, আবিদের প্রশ্নটাতে আসছি। আবিদ, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য থেকে 10% লাভ বাদ দিলে তো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বুঝাইয়া দিবেন। আচ্ছা ঠিক আছে, ওইটা উল্টা করতে হবে, ওইটা বাদ 10%টা কিন্তু আপনি বিক্রয় মূল্য থেকে সরাসরি বাদ দিতে পারবেন না। 10% আপনি আবিদ, আপনি 10% কিন্তু সরাসরি বাদ দিতে পারবেন না। সেটা একটা করার উপায়, সেটা হলো আপনাকে উল্টা দিকে অৌকিক নিয়মে যেতে হবে। সেটা মানে আপনি ইকুয়েশন করতে পারবেন না, অৌকিক নিয়মে যেতে হবে। তো ঠিক আছে, সেটা আমরা যাব, সেটা কিন্তু 10% আমরা ওখান থেকে সরাসরি বাদ দিলে হবে না, সেটাকে 110 এর সাথে মিলিয়ে, আসলে
ওইটাকে 110 ভাগের 100 ভাগ করলে আমরা পাবো, আমরা আগেরটা পাবো। তো সেটাতে আমি ঠিক আছে দেখাবো আপনাকে। তো এখন আসেন এটা যখন এটা আমরা এইভাবে করে ফেলি। তো এখন x সমান তাহলে আমরা পাবো এখানে তাহলে x সমান হলো আমরা নিয়ে আসলাম, এটা উল্টে গেল, ভগ্নাংশ উল্টে গেল। এখন বাকিটা হলো কাটাকাটি। তো কাটাকাটি করলে আপনি এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটেন, এখানে 5 দ্বারা কাটলে এখানে পাবেন 5 দ্বারা কাটলে এখানে পাবেন 21, আর 5 দ্বারা কাটলে এখানে পাবেন 20, আর 21 দ্বারা এটাকে কাটবেন, ওভারঅল আপনি পাবেন 26,000। ওভারঅল পাবেন আপনি 26,000। তো আশা করি সবাই ধরতে পেরেছেন পণ্যটি উৎপাদনকারীর খরচ কত টাকা খরচ হয়েছিল সেটা একটু সমাধান করবেন। হ্যাঁ, সেটা উৎপাদনকারীর পণ্য উৎপাদনকারীর খরচ কত টাকা হয়েছিল, হ্যাঁ সেটা তো বের করবই, সেটা বের করবে দেলোয়ার, সেটা বের করছি। সেটা বের করছি, একটু পরেই বের করছি। আলফি ভালো প্রশ্ন করেছেন। প্লাস মানে তো দুই পক্ষ সমান, যেমন x ইকুয়াল টু y, তার মানে দুইটা সমান, x গ্রেটার দেন y, তার মানে x y এর চেয়ে বড়। আর প্লাস তো বুঝেন, প্লাস মান তো আমরা যোগ করছি, এটা অপারেটর বলে, অপারেটর এবং রিলেশনশিপ সাইন। আচ্ছা, তাহলে আসেন, তাহলে আমরা x এর মান পেয়ে গেছি। অতএব দ্রব্যটির পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 26,000 টাকা। ও, এটা হলো গুণ চিহ্ন, এই স্টারিক্স মানে গুণ চিহ্ন, এটা একটু খেয়াল রাখবেন, স্টারিক্স মানে গুণ চিহ্ন, এগুলো হলো গুণ চিহ্ন। আর প্লাস তো প্লাস বুঝাই, এগুলো সবগুলো গুণ চিহ্ন, যেগুলো দাগ দিলাম এগুলো গুণ চিহ্ন। আচ্ছা, তাহলে আমরা আশা করি এতটুকু ধরতে পেরেছি। এখন আমরা ইয়ের জন্য কে যেন একটা প্রশ্ন করেছিলেন যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য থেকে 10% লাভ বাদ দিলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 10% খুচরা বিক্রেতার না, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য থেকে 10% লাভ বাদ দিলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, ওইটা আমরা বলতে পারবো। আমাদের রিলেশনশিপটা দেখেন, এখানে হলো আমাদের অঙ্কটা, আমরা এখান থেকে যাই। এখানে হলো এই পাইকারি বিক্রেতার 5% লাভে খুচরা বিক্রেতার কাছে, খুচরা বিক্রেতা 10% লাভে সাধারণ ক্রেতার কাছে। হ্যাঁ, তাহলে খুচরা বিক্রেতা থেকে আমরা যদি 10% লাভের হিসাবটা যদি করি, তখন আমরা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাবো, কিন্তু সেটা কিন্তু সরাসরি বাদ দেবো, তখন অকিক নিয়মে আমাদেরকে যেতে হবে, স্টেপ স্টেপ বাড়বে। তাহলে আমরা তখন করতে পারি 10% লাভে 10% লাভে খুচরা বিক্রেতার, আচ্ছা এটাকে একটু আমরা জায়গা নিয়ে নিই, এটাকে যদিও আমরা অকিক নিয়মে করতে চাই, যদি অকিক নিয়মে করতে চাই এটাকে আমরা জায়গা নিয়ে নিই, আমি এখানে জায়গা তৈরি করে নিই। কোথায় আছে এটা, তাহলে এটা থেকে তাহলে মনে করি এখানে আমরা প্রথমে লিখব, মনে করি না, মনে করি লাগবে না, মনে করি, কারণ এটা উকিল ইয়ে করছি। তো 10% লাভে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে
হলে বিক্রয় মূল্য +১০০ টাকা বা ১১০ টাকা। আচ্ছা, এখন আমরা গেলাম খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য +১১০ হলে ক্রয় মূল্য ১০০ টাকা। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য ১০০ টাকা হলে ১১০ টাকা হলে ক্রয় মূল্য ১০০ টাকা। আচ্ছা, তাহলে আমাদের এখানে কত ছিল? এখানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য ছিল ৩০,০৩০ টাকা। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য ১ টাকা হলে তাহলে আসতো ১১০ ভাগের ১০০ টাকা। বিক্রেতার বিক্রয় মূল্য খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য ৩০,০৩০ টাকা। ৩০,০৩০ টাকা হলে তাহলে আমরা পেতাম এখানে ১১০ ৩০,০৩০। তাহলে আমরা ০০ কাটলাম, এখানে পেতাম ২২, মানে ২২, তাহলে ৮ নামে ৮০, ৭ ১১ ৭৭, নামে ৩, ৩ ১১ ৩৩, তার মানে ২৭,৩০০ টাকা। এখন দেখেন, আপনি যদি ওইখানে ১০% বাদ দিতেন তাহলে কিন্তু এটা হইতো না। কেন? কারণ হচ্ছে আমাদের মানে এটা তো ১০% তো ১০০ এর সাপেক্ষে, ১১০ এর সাপেক্ষে না। ১০% তো ক্রয় মূল্যের সাপেক্ষে, ২০ বিক্রয় মূল্যের সাপেক্ষে তো না। তো যার কারণে যে যারা ১০% বাদ দেওয়ার চিন্তাটা করছেন তারা মানে হয়তো আপাতত কথাটা বলেছেন, কিন্তু বাদ দেওয়া যদি আপনি সত্যি তাই ভেবে থাকেন তাহলে ব্যাপারটা ভুল। যেমন এখান থেকে যদি আমরা ১০% বাদ দিই, এটা থেকে যদি ১০% বাদ দিই, তাহলে এটা ১০% কিন্তু হয়ে যাবে আমাদের একটা শূন্যই জাস্ট কমে যাবে। তাহলে ৩,০০,৩। তাহলে এটা মোটেই কিন্তু তত আসবে না। এখানে আসবে ৭, এখানে আসবে ২, দেখেন ০, এখানে কত? এখানে থাকবে আমাদের ৩ যেহেতু, এখানে থাকবে ৭, এখানে থাকবে ২। তাহলে দেখেন ব্যাপারটা কিন্তু মোটেই কিন্তু ওইটা কিন্তু আসলো না, বরং অনেক কম আসলো। তাহলে এরকম কেন আসলো? এরকম কেন আসলো? তার উত্তরটা বোঝানোর জন্য বলছি। তার উত্তরটা বুঝলেন, আপনি একটা জিনিস ১০০ টাকায় কিনে ১০% যখন লাভ করলেন তখন ১১০ টাকা ইয়ে করলেন, ১১০ টাকা। এটা হলো কস্ট, এটা হলো সেলিং প্রাইস। এটা হলো সেলিং প্রাইস। এখন যদি আপনি ১১০ টাকা থেকে কি আপনি ১০% বাদ দিলে হবে? ১১০ টা আপনি ১০% চিন্তা করেন, ১০ বললে ঠিক আছে, কিন্তু ১০% চিন্তা করতেন, ১০% বাদ দিলে কিন্তু ১১ টাকা বাদ দিতে হবে। তাহলে আপনি কিন্তু ওইটা জানেন না, আপনি কিন্তু ক্রয় মূল্যটা জানেনই না। তো কার সাপেক্ষে ধরবেন এটা কিন্তু সমস্যা হবে। আচ্ছা, তাহলে আপনাকে করতে হবে কি উল্টাটা, বরং এই যে ১১০ এটাকে অকিক নেমে চিন্তা করলে এটা ১১০ ভাগের ১০০ আসবে, যখন ১১০ ভাগের ১০০, যেটা আমরা এখানে করেছি। তো এইভাবেই আপনি পরের ধাপে আপনি যাবেন, যেটা আপনার এখানে কিন্তু তার তুলনায় অকিক নিয়মের তুলনায় দেখেন হিসাবটা কিন্তু তুলনামূলক সহজ। হ্যাঁ, আপনি হিসাবটা কিন্তু তুলনামূলক সহজ। যে মনে করি দ্রব্যটির পাইকারি বিক্রেতার উৎপাদন ক্রয় মূল্য X টাকা, যেহেতু পাইকারি বিক্রেতার খুচরা বিক্রেতার কাছে ৫% লাভে বিক্রি করেন, তাহলে আমরা ৫%, আমরা একদম শুরু থেকে গেলাম, যেটা আমরা বের করতে হবে সেটাকে আমরা রিলেশনটা বিল্ড আপ করলাম। তাহলে এখানে X এর থেকে ৫% বেড়ে গেল, তার মানে ১০০ ভাগের ১০৫ ভাগ হয়ে গেল। অরিজিনালি তো জিনিসটা ১০০% ছিল। আবার খুচরা বিক্রেতা যেহেতু ক্রেতার কাছে, সাধারণ ক্রেতার কাছে যেহেতু ১০% লাভে বিক্রি করেন, তাহলে এখানে খুচরা যে বিক্রয় মূল্য আসবে সেটা হলো খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, অর্থাৎ সাধারণ ক্রেতার জন্য ক্রয় মূল্য, সেটা হচ্ছে আমরা পাই ১০০ ভাগের ১১০ ভাগ হয়ে যাবে আগের তারিখ। এটার সাথে
এটা দেখেন একই জিনিস, এটা এক্সট্রা হয়েছে, ওই এটা হলো 10% লাভের কারণে। আর এটা এগুলা কিন্তু গুণ চিহ্ন, যেটা তারার মতো স্ট্যাটিক সাইন বলে, এগুলা কিন্তু গুণ চিহ্ন। আচ্ছা, তাহলে এখন কিন্তু আপনার রিলেশন তৈরি হয়ে গেছে। দেখেন অৌকিক নিয়মের মতো এত জিনিস আর নাই। তাহলে প্রশ্ন মতে এক্স, এই যে টাকাটা আসছে সেটা হচ্ছে আমাদের 30,030 টাকা। আপনি একেবারেই পেয়ে গেছেন। লৌকিক নিয়মে যেখানে 2 ধাপ লাগতো, 2 ধাপেও হিসাব কিতাব করতে হতো, কাটাকাটি করতে হতো, সেটা কিন্তু আপনি একেবারে এক ধাপে পেয়ে যাচ্ছেন। এটা হলো মানে আসল ব্যাপার। এই জন্য অ্যালজাব্রিক ওয়ে, অ্যালজাবরা আসছে কিন্তু ধাপগুলোকে, অঙ্কের ধাপগুলোকে কমিয়ে ফেলার জন্য, লজিকের ধাপগুলোকে কমিয়ে ফেলার জন্য কিন্তু অ্যালজাবরা সৃষ্টি। আচ্ছা, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 7,000। আমরা তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য না, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করছি। আসলে আমরা এখানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করছি। এক্সটা সমান পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। আমাদের এখানে একটু এখানে আসছে, কিন্তু আমাদের এই এইটাই বের করেছি, এক্স, এটাই এক্স, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের প্রথম ধাপের অ্যান্সার কিন্তু শেষ। প্রথম ধাপের অ্যান্সার কিন্তু শেষ। এবার আসেন আমরা উত্তর, তাহলে আমরা প্রথম ধাপের উত্তর পেয়ে গেছি। এবার দ্বিতীয় ধাপের উত্তর, উৎপাদন খরচ অপেক্ষা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য শতকরা কত বেশি তা নির্ণয় করুন। তাহলে উৎপাদনকারীর খরচ আগে বের করতে হবে। তাহলে আমরা করছি উৎপাদনকারী। এখন শুধু এই দুইটার মধ্যে আমাদের রিলেশন দরকার। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হলো 26,000 টাকা, আর উৎপাদনকারীটা আমরা এখন পি ধরবো আর কি। তাহলে আপনারা বুঝতে পারছেন এটা পি এর 100/104 ভাগ হবে, 100/104 ভাগ, সেটা হলো 26,000 টাকা। এখান থেকে 4% বাদ দিলে হবে না, কারণ 4% বাড়ানোর পরে এটা হয়েছে। 4%টা কিন্তু 26,000 এর সাপেক্ষে না, সেটা হলো পি এর সাপেক্ষে। এই জন্যই 26,000 থেকে সরাসরি 4% বাদ দিলে হবে না। ওই জিনিসটা আপনি ভালো করে বুঝবেন। তাহলে তো হয়ে গেল। তাহলে এখন এটা যদি কাটাকাটি করেন, পি ইকুয়াল টু, তাহলে 26,000 এর 104 ভাগের 100 টাকা, কাটাকাটি করলে হয়ে যাবে। তো আসলে এটাকে আমরা ফর্মালিতে নিয়ে যাই। মনে করি দ্রব্যটি উৎপাদনকারীর উৎপাদন খরচ পি টাকা, উৎপাদনকারী উৎপাদন খরচ পি টাকা। যেহেতু তিনি পাইকারি বিক্রেতার কাছে 4% লাভে বিক্রি করেন, এটা কার সাপেক্ষে? এটা 26,000 সাপেক্ষে, এটা পি এর সাপেক্ষে। এই জন্য পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সমান উৎপাদনকারীর, পাইকারি বিক্রেতার এখানে হবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সমান উৎপাদনকারীর বিক্রয় মূল্য। এখানে হবে উৎপাদনকারীর বিক্রয় মূল্য। ওই আগের বিটা এখানে চলে আসছে, আসলে আগের বিটা বেশি আসছিল, ক্রয়ের জায়গায় বিক্রয় হয়ে গেছিল। সমান পি এর 100/104 টাকা সমান পি এর 100/104। তাহলে এটাই হলো 26,000 টাকা। ক থেকে পাই দ্রব্যটি উৎপাদন পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 26,000 টাকা। মোবাইলটা একটু এইভাবে ধরেন, তাহলে লেখাগুলো স্পষ্ট করে বুঝবেন। তাহলে এখান থেকে আমরা বলবো পি এর 100/104 টাকা সমান 26,000 টাকা। তাহলে আমরা বলবো পি সমান 26,000 এর উল্টায় দিলে 104। তাহলে এখানে কাটাকাটি করলে হয়ে যাবে। আপনি যদি এখানে 4 দ্বারা কাটেন, এটা হবে 25, 4 দ্বারা কাটলে এখানে হবে 26, আর 26 দ্বারা কাটলে এখানে হবে 1000। তাহলে বুঝতেই পারছেন পি এর মান হবে 25,000। তাহলে যারা পি এর মান বের করতে বলেছিলেন, দেখেন পি এর মান 25,000 টাকা আসছে, অর্থাৎ উৎপাদন খরচ 25,000 টাকায় চলে আসছে। এখন আমাদের কিন্তু প্রশ্ন এটা না, আমাদের হলো উৎপাদনকারীর উৎপাদন খরচ অপেক্ষা খুচরা বিক্রয় মূল্য কতটা বেশি। তাহলে আমরা পার্থক্যটা বের করব। এর চেয়ে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য বেশি আমাদের 30,030 থেকে, অর্থাৎ খুচরা বিক্রেতার খুচরা বিক্রয় মূল্য থেকে 25,000 টাকা বাদ দিলেই আমরা পেয়ে যাই 5,300 টাকা। অতএব এটাকে তাহলে 25 এর সাপেক্ষে 5,300 কে যখন 25 সাপেক্ষে পার্সেন্ট করব, তাহলে এখানে আমাদের 0 দুইটা চলে গেল, আর এখানে 0 বাকিটা কাটাকাটি করব। তাহলে আমরা এখানে দশমিক ভগ্নাংশ পাবো 20.12%, 20.12%। আশা করি ব্যাপারটা আপনারা ধরতে পেরেছেন। 0 কাটা, তারপর এখানে এই 0 কাটা। এখন যদি 100 দ্বারা গুণ করে দিই, নিচে হবে 100 না 4 দ্বারা গুণ করবো,
100 আর উপরে 4 দ্বারা গুণ করলে হবে 20/12। তাহলে এখন ভাগ করতে সুবিধা হবে। এটা সমান এত টাকা, এটাকে আমরা পার্সেন্ট করলে আলটিমেটলি এটা এত চলে আসবে আমাদের। এটা তো পার্সেন্ট আছে, এটা টাকা না, এটা পার্সেন্ট। ওইটা পরে টাকা না, এটা হলো পার্সেন্ট। তাহলে 20.12%। তো আশা করি ধরতে পেরেছেন উৎপাদনকারীর উৎপাদন খরচ অপেক্ষা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 20% বেশি। যদি বলা হয় উৎপাদন খরচে কত টাকা খরচ হয়েছে, তাহলে এটাই আমাদের এই যে মোহাম্মদ দেলোয়ার হোসেন, আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন কিনা দেখেন। মোহাম্মদ দেলোয়ার হোসেন, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন কিনা দেখেন। এটাই উৎপাদনকারী উৎপাদন খরচ কত, উৎপাদন খরচ মানে তার এত টাকা খরচ হয়েছিল। তাহলে এখানে কিন্তু অঙ্ক শেষ হয়ে যেত। যদি সেকেন্ড অংশ যদি এটাই হতো উৎপাদন খরচ চাইতো, তাহলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যেত ওখানে। আর প্রথম অঙ্ক যদি এটা চাইতো, তাহলে অঙ্কটা মানে খটা অনেক ছোট হয়ে যেত, কটা একটু লম্বা হতো, অল্প একটু বাড়তো। তো আশা করি সবাই ধরতে পেরেছেন। ভেরি গুড। তাহলে এবার আমরা জানলাম ঘোড়া ও গরুর মূল্য একত্রে 10,000 টাকা। ঘোড়াটি 20% লাভে, গরুটি 5% ক্ষতিতে বিক্রি করাই মোটের উপর 6% লাভ হলো। ঘোড়া ও গরুর মূল্য কত? তো আমাদের আমরা এখানে করব যেটা, মনে করি ঘোড়ার মূল্য x টাকা, ঘোড়াটি 20% লাভে বিক্রি করেছেন, অতএব গরুর মূল্য চলে আসবে। যেহেতু গরুর একত্রে সম্মিলিত মূল্য যেহেতু 10,000 টাকা, তাহলে আমরা গরুর মূল্যটা পেয়ে গেছি। তাহলে এখন 20% লাভে ঘোড়ার বিক্রয় মূল্য সমান তাহলে ঘোড়ার উপর 20% লাভ, মোট লাভ বের করলাম। ঘোড়ার উপর মোট লাভ, এটা বিক্রয় মূল্য বের করি না, মোট লাভ বের করেছি। তাহলে x এর 100/20 ভাগ। আচ্ছা, 5% ক্ষতিতে গরুর উপর মোট ক্ষতি এত টাকা। এখন মোটের উপর 6% লাভ, তার মানে এই লাভ ক্ষতি ব্যালেন্স করে 10,000 টাকা 6% লাগবে। তাহলে আমরা বলবো প্রশ্ন মতে ঘোড়ার লাভ, এটা হলো ঘোড়ার উপর লাভ, এটা হলো গরুর উপর ক্ষতি, আর এটা হলো মোটের উপর 6% লাভ। হয়ে গেছে আমাদের রিলেশনশিপ। দেখেন আমাদের রিলেশনটা দাঁড়িয়ে গেছে। অর্থাৎ আমরা এখানে যেটা বুঝাতে চাইলাম, প্রশ্ন অনুসারে আমি যদি এখানে একটু মানে লিখে দিতে চাই, যে অন্য কালি দিয়ে তাহলে লিখে দিই, এটা যদি লিখে দিতে চাই যে আসলে আমরা এখানে কি বের করছি, আমরা এখানে বের করলাম যে ঘোড়াতে লাভ মাইনাস গরুতে ক্ষতি, যেহেতু এটা মাইনাস হয়ে যাবে, সমান মোটের উপর বলেছে 6% লাভ, মোটের উপর লাভ, মোটের উপর লিখলাম না, মোট লাভ মানে ওই কত 10,000 টাকার উপর লাভ। তাহলে হয়ে গেল। তাহলে ঘোড়াতে ক্ষতি, ঘোড়াতে লাভ কত, x এর 100/120 ভাগ, 100/20 ভাগ। আর গরুতে লাভ ক্ষতি কত, 10,000 মাইনাস x, কারণ গরুর ক্রয় মূল্য 10,000 মাইনাস x, আর 100/15 ভাগ। আর সমানের সমান, এই সমানের সমান মোটের উপর কত, 10,000-এর 100/6 ভাগ। তাহলে হয়ে গেল। এখন যদি আপনি ইয়ে দ্বারা কেটে দেন, মানে 100 দ্বারা গুণ করে দেন, 100 দ্বারা সবাইকে গুণ করে দেন, তাহলে এই 100 গুলো উঠে গেল 100 দ্বারা গুণ করে। তাহলে এখানে হবে 20x মাইনাস এদিকে আসবে 15,000, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 15x সমান এদিকে আসবে 60। তাহলে আমরা এখান থেকে পেলাম 35x ইকুয়াল টু ওইদিকে নিয়ে গেলে 2,10,000, 2,10,000। তাহলে আমরা ভাগ করলে পেয়ে যাব 6,000 টাকা। তার মানে আমরা ঘোড়ার যে ক্রয় মূল্য সেটা কিন্তু পেয়ে গেলাম 6,000 টাকা। অতএব ঘোড়াটির ক্রয় মূল্য 6,000 টাকা, এবং গরুর উপর আমরা এই 10,000 থেকে 6,000 টাকা বাদ দিলে এটা 4,000 টাকা পেয়ে যাচ্ছি। তো আশা করি আপনারা ধরতে পেরেছেন। তাহলে 5 নাম্বার আমরা এখানে
এতটুকু করে ফেলতে পারলাম। আচ্ছা, এবার আসি আমরা পরের অঙ্কে। তালিকা মূল্যের উপর 5% কমিশন দিয়েও কোন দ্রব্যের 33 সমস্ত 3/1% লাভ করা হয়। ক্রয় মূল্য এত টাকা হলে ওই দ্রব্যটির তালিকা মূল্য কত? এটা বাংলা ইংরেজি মিক্স করে লিখেছি কারণ এই ফ্র্যাকশনটা বাংলায় লিখতে পারছিলাম না টাইপ করার সময়। তো তালিকার উপর 5% কমিশন দিয়েও কোন দ্রব্যের উপর এত পার্সেন্ট। তার মানে এখানে কিন্তু দুইটা জিনিস আছে, মোট তিনটা মূল্য আছে। দেখেন, একটা হলো তালিকা মূল্য, একটা হলো তালিকা মূল্য, তালিকা মূল্য মানে যেটা গায়ে লেখা দাম, তালিকায় লেখা দাম, তালিকা বা ট্যাগে লিখিত দাম, লিখিত মূল্য। একটা হলো ক্রয় মূল্য, এটাই বুঝেন ক্রয় মূল্য। আর একটা হলো বিক্রয় মূল্য। তাহলে দেখেন, আমরা এখানে যে রিলেশনটা আমাদের বোঝা দরকার, তালিকা মূল্য মাইনাস কমিশন মানে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য সমান একদিকে বিক্রয় মূল্য সমান সমান তালিকা মূল্য মাইনাস কমিশন, আরেকদিকে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য প্লাস লাভ, তাহলে আমরা কাজটা দুই দিক থেকে করতে হবে। তালিকা মূল্যের উপর 5% কমিশনকে হিসাব করে 5% কমিশন বাদ দিলে, তালিকা মূল্য থেকে 5% কমিশন বাদ দিলে আমরা বিক্রয় মূল্য পাবো। আবার ক্রয় মূল্যের উপর যদি আমরা 33% বাড়িয়ে দিই তাহলেও কিন্তু আমরা বিক্রয় মূল্য পাবো। ক্রয় মূল্যের উপর 33% যদি লাভ করতে চাও, অর্থাৎ 33% বাড়িয়ে দিই, তাহলে কিন্তু আমরা বিক্রয় মূল্য পাবো। তাহলে সেখানে আমরা ক্রয় মূল্যটা জাস্ট ধরে নিলাম, তাহলে আমাদের অঙ্ক সলভ হয়ে যাবে। তাহলে আসেন এবার আমরা অঙ্কটা করি। মনে করি দ্রব্যটির তালিকা মূল্য এল টাকা, এল মানে লিস্ট থেকে এল ধরলাম, 5% কমিশনের বিক্রয় মূল্য। তাহলে এল এর 5% কমে যাবে, তাহলে 100 ভাগ থেকে 5 ভাগ বাদ গেল, তাহলে এল এর 100 ভাগে 95 হয়। তাহলে এটা কি বিক্রয় মূল্যই পাইলাম, কিন্তু খেয়াল করেন এটা কিন্তু বিক্রয় মূল্য, এটা কিন্তু কমিশনে, এটা কিন্তু বিক্রয় মূল্য। এবার আসেন, দেয়া আছে দ্রব্যটির ক্রয় মূল্য এত টাকা। এখন 33 সমস্ত 3/1 বা 3/100% লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য সমান এই ক্রয় মূল্য এর এটা হলো ক্রয় মূল্য, তার সাথে 100 ভাগের 100, তার সাথে এটা তো মানে পার্সেন্ট করার জন্য মূল জিনিস হলো 100 ভাগ, তার সাথে 3/100 ভাগ বাদ, মানে চলে আসবে, 3/100 যোগ হয়ে গেল। তাহলে আমরা বলবো যে এটা 712.50 টাকা। এর এখানে যদি আমরা করি 3/1 চলে আসে, তাহলে অর্থাৎ আমরা বলবো এত এর। এই পার্সেন্টটা তোলার জন্য কিন্তু নিচে 100 চলে আসে, এই 100টা আসছে কিন্তু পার্সেন্টের কারণে। তাহলে তো আমরা এত টাকা পেয়ে গেছি, তাহলে তো আমাদের কাজ শেষ। এটাও বিক্রয় মূল্য, এটাও দ্রব্যটির বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, তাহলে তো আমাদের কাজ শেষ। আপনি ওইটা এখানে না লিখে সমীকরণে ব্যবহার করতে পারতেন। আমরা যদি শর্ত অনুসারে এত ভাগের এত সমান এত, তাহলে আমাদের এখানে 95/100 করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দেখেন তো ব্যাপারটা ক্লিয়ার কিনা। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে ক্রয় মূল্যকে দুইটা অ্যাঙ্গেল থেকে নিয়ে আসছে, বিক্রয় মূল্যটাকে দুইটা অ্যাঙ্গেল থেকে নিয়ে আসছে। একটা হলো তালিকা মূল্যের উপর কমিশন বাদ দিলেও, 5% কমিশন বাদ দিলেও আমরা বিক্রয় মূল্যটা পাই। আবার ক্রয় মূল্যের উপর 33 সমস্ত 3/1% বাড়িয়ে দিলেও কিন্তু আমরা বিক্রয় মূল্যটা পাই। তাহলে প্রথমে যেটা পেয়েছি আর পরে যেটা পেয়েছি সেটা তো একই হতে হবে।
তাহলে এই দুইটা মিলালেই কিন্তু আমরা পেয়ে যাই। আশা করি আপনারা ধরতে পেরেছেন। তাহলে আমরা এটা করলাম। তাহলে এল সমান 10,000 টাকা, দ্রব্যটির ক্রয় মূল্য 10,000 টাকা। আচ্ছা, এই কোর্সে আপনারা জানেন এখন তো অ্যাপও আছে, আমাদের যাবতীয় যোগাযোগ এই পেজ থেকে করতে পারবেন। তাছাড়া আমাদের মার্চ ফরওয়ার্ডের একটা অ্যাপ আছে, আপনারা দেখেছেন, এটা প্লে স্টোরে পাবেন। তো প্লে স্টোরে অ্যাপটা ডাউনলোড করে আপনারা নিজেরা ব্যবহার করতে পারবেন। রেজিস্ট্রেশন সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন ওই অ্যাপসে দেওয়া আছে। হ্যাঁ, যাবতীয় ইনফরমেশন আপনারা ওই অ্যাপসে পেয়ে যাবেন, কিভাবে কি করতে হবে সবই আছে। আর প্রয়োজনে এই পেজের সাথে আপনারা যোগাযোগ করবেন। আচ্ছা, তো আমরা একবার একটু সরল অঙ্ক করতে চাই, কয়েকটা অন্তত সরল অঙ্ক করি। সরল অঙ্ক, তাহলে 6/1 ভাগ ভাগ 3/2। এখানে কোনো চিহ্ন নেই, তার মানে এটা এর, এটা এর বলবে, তারপর এখানে বলবে এর, মানে এর বুঝাচ্ছে আর কি, না দেওয়া থাকা মানে এটা বুঝাচ্ছে। 4/3/2 ভাগ -6/1 এর দেওয়া আছে এখানে, এরপরে দুইটা ভগ্নাংশ বাদ, এরপরে এটা। আশা করি এটা কঠিন হবে না। তো আমরা শুরু করলাম। আমরা প্রথম ব্র্যাকেটের ভিতরের কাজ এবং ব্র্যাকেটের বাইরে যেখানে প্রযোজ্য সেখানে কাজগুলো করতে থাকলাম। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে পারবো, আর এইখানে এই কাজটা করে ফেলতে পারবো, কারণ এটা একদম আলাদা। বাকি কাজগুলো এখনো করা যাবে না। তাহলে আমরা আগালাম। 1 -6 এর ওইটাকে আমরা দশমিক করে এখানে করলে 9 আর 12 এর দশমিক 36, তাহলে এখানে 4 -3। আর ওইখানে 125 কে লিখতে পারি আমরা 5 কিউব। 125 কে 5 কিউব। তাহলে এই কিউব আর এই রুটের যেই থার্ড রুটের যেই মানে তৃতীয় মূল, ওইটার যেই 3 আছে ওইটা কাটা যাবে। সো আমরা এখানে পেয়ে গেলাম 5। আপনারা মোবাইলটা ল্যান্ডস্কেপে ধরলে সুবিধা হয়। তাহলে আমরা পেয়ে যাই, এখানে আমরা হিসাবটা করে নিলাম, এখানে বাকি সব ঠিক আছে, শুধু দুই জায়গায় চেঞ্জ হয়েছে। চেঞ্জের জায়গা হলো, একটা হলো এটা, একটা হলো এই জায়গাটা চেঞ্জ হয়েছে। মানে এটা পুরোটা, আর এই জায়গাতে একটা চেঞ্জ পাবেন, আর এই জায়গায় বিয়োগটা জাস্ট করে নিয়েছে। তাহলে এখন পরের লাইনে আমরা এর কাজটা করে ফেলবো। এখানে যেহেতু এর দেওয়া আছে, আমরা তাহলে এখানে এর কাজটা পরের লাইনে আগিয়ে গেলাম। তাহলে এখানে 6, এখানে আসবে 6। তাহলে এখানে বাকি সব দেখেন ঠিক আছে, এই পর্যন্ত একদম একই, উভয় একই, এটা উভয় একই আছে। আর এখানে এই ভগ্নাংশের নিচের ভগ্নাংশ আমরা যদি উল্টে যাই, আমরা জানি নিচের ভগ্নাংশ উল্টে যায়, তাহলে নিচের ভগ্নাংশটাকে উল্টে নিলাম। নিচের ভগ্নাংশটাকে উল্টে নিলাম। এইটুকুই পরিবর্তন হয়েছে। 5-এর জায়গায় 5 থাকলো, উপরে ভগ্নাংশ ঠিক থাকে, নিচের ভগ্নাংশ উল্টে যায়। আচ্ছা, নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, ওইটা আগে শুরু করে দিতে হবে সেকেন্ড ব্র্যাকেটের কাজ। তাহলে আমরা এখানে 3/14 আর 3/6 এখানে রাখলাম, এখানে একটা এর রাখলাম 6 ভাগের, এখানে দুটো লসাগু 6, 28 - 25, এটা আপনারা বুঝেন। এখানে একটা কাটাকাটির কাজ করে দিলাম। তাহলে এরপরে হলো এখানে 6/3 আসে, কারণ আপনারা বুঝতে পারছেন এখানে এটা দিয়ে কাটলে 2, আর এই 2 দিয়ে কাটা, তার মানে এখানে তাহলে 3/1 থাকে। তাহলে 6/1, 6/2 লেখা যায়, 3/1 লেখা যায়। আপনারা এখানে যদি না চিন্তা করেন, তাহলে 3 যদি কাটেন, তাহলে 6/2 লিখলেও এমন কোনো ক্ষতি হবে না। এটা শুধু এটা কেটেছেন চিন্তা করেন, কারণ পরে তো 6 আছে, এমনিতে ওই কাটাটা আসলে খুব বেশি গুরুত্ব বহন করে না। তাহলে 6/2, তাহলে 6/1, 6/2 কাটতে সুবিধা হয়, প্লাস আলাদা। তাহলে এদিকে চলে আসলাম, তাহলে 6/1, 6/1 এখানে ভাগটা হয়ে গেল গুণ, আর ওইখানে উল্টে গেল। এখন তো সহজ, 6 কাটা গেল। তাহলে চলে আসলো, আমরা দেখতে পাচ্ছি যে
এখানে 2/1 6 কাটা 2/1 প্লাস 2/3, তখন আমরা দেখতে পাচ্ছি এটা 2/4, 2/4 মানে 2। তাহলে এটাই উত্তর। তো আশা করি আপনারা ধরতে পেরেছেন। সবাই একটু রেসপন্স করলে ভালো হয়। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। নেক্সট আমরা এই অঙ্কটা আমরা যদি করি একই রকম, তাহলে এখানে আগে সমস্ত ভাঙাতে হবে। এখানে একটা এর আসবে, আর সমস্তগুলো ভাঙানো হলো প্রথম কাজ। আর কোনো আসলে তেমন কোনো জটিলতা নাই, খালি এই অঙ্কগুলোতে আসলে মাথা ঠান্ডা রাখবে, আর কিছু না। তাহলে 19/2 সমস্ত ভাঙালাম, 7/19 আসলো, প্লাস 3/1 আর এখানে 7/9 আসলো। আর এখানে সমস্ত ভাঙানো ছাড়া কোনো কাজ করি নাই, তো এখানে আমরা গুণ কাটাকাটি গুলো করে ফেলতে হবে। 77/2 আসবে নিচে। আর এখানেও আমরা দেখা যায় একটা 3, এখানে 3, আর এখানে 17 কাটা যায়। এখানে যখন এটা কাটলাম, এটা এত হয়ে গেল, আর এখানে 3, এখানে 3 চলে আসে, মাঝখানে কিন্তু এটা প্লাস চিহ্ন, খেয়াল করবেন। তাহলে পরের লাইনে 11/3 বাইরে হয়ে গেল, ভিতরে গেল 7/2 যোগ 7/1, 7/3, এখানে ওই যে 3 নিয়ে তো আছে। আর নিচে আমরা দেখলাম আছে 7/2 মাইনাস 11/1, আর এদিকে 3, এটা তো 3/1, এখানে যেটা একটা 3 রয়ে গেছিল, এটা হলো 3/1, এটা 3টা বেশি নিচে দিয়েছিলাম তখন। তাহলে 3/এটা 3/2, উপরে 3/1 রয়ে গেছে, আর নিচে 3/2 মাইনাস 3/1। তাহলে এখন তো এগুলো স্ট্রেট ফরওয়ার্ড বিয়োগ। এখানে তো 3/1, 2 থেকে 3/1, এটা সহজ। এটা 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 তো সহজ। আর এখানে জাস্ট লসাগুটা করতে হলো, যে এটা মানে 77/1 এত। এখানে 11/3 এটা ঠিক আছে, আর এখানে 7/2 আর 7/3 যোগ করলে যেহেতু 7 ঠিক আছে, তাহলে 7/5 ডাইরেক্ট লেখা যায়। তাহলে নিচে পেলাম 77/15, উপরে পেলাম 77/15, নিচে 77/15, উপরে 77/15। তাহলে উপরে নিচে দুইটা একই, দুই পাশে এক আসবে, সেটা বুঝাই যায়। দেখেন এখানে যত আপনি চাইলে একটা লাইন স্কিপও করতে পারেন, চাইলে একটা লাইন বেশি লিখতে পারতেন, চাইলে এই লাইনটা লিখতে পারেন, চাইলে লিখতে পারতেন যে 77/15 ইন্টু 15/77 প্লাস 3/1 ইন্টু 1/3। তাহলে তো এখানে কিন্তু প্লাস না, এখানে ভাগ, প্লাস দিয়েছে বলে এখানে ভাগ। তাহলে দেখেন এখানে 77, এখানে 77 ছিল, 77 কাটা, 15 কাটা, তো আলটিমেটলি 1 রয়ে যায়। এখানে 3 কাটা, আলটিমেটলি 1 রয়ে যায়। তো 1/1 সমান 1। তো আশা করি সবাই ধরতে পেরেছেন, আমাদের অ্যান্সার হলো তাহলে 1। তেমন কোনো জটিলতা নেই। এই কাটাকাটিগুলা মানে জাস্ট এখানে দেখানো হয়নি, কারণ কাটাকাটি রেখে টাইপ করা একটু টাফ হয়। ভেরি গুড, আশা করি আপনারা ধরতে পেরেছেন। তাহলে আমরা ওকে, পূর্ণপদী অঙ্ক, এটা আপনার হোমওয়ার্ক থাকলো, এটা হোমওয়ার্ক থাকলো। খালি পূর্ণপদীটা আমি ভাঙিয়ে দিলাম, শুধু পূর্ণপদীটা ভাঙিয়ে দিই। আচ্ছা, পূর্ণপদীটা আমি বানাই, যেমন 2.27 পূর্ণপদী। এটা মানে কি? 2.27 পূর্ণপদী মানে পূর্ণপদীকের প্রতি ঘরের জন্য 99, মানে প্রতি ঘরের জন্য নয়, তাহলে 2 ঘরের জন্য 99, তাহলে 227 মাইনাস 2 হলো পূর্ণপদীকের বাইরে। 4.4 পূর্ণপদী, এটা মানে হলো 9/44, 9/44 মানে 4। 2.83 পূর্ণপদী সমান হলো 90/283,
মাইনাস 15 বাইরে পুরোটা বার 28। এভাবেই 1.36 পৌনঃপুনিক 3 এর উপর আর 6 এর উপরে পৌনঃপুনিক, আমার 99 ভাগের 136 মাইনাস 1। 2.269 পৌনঃপুনিক সমান আমরা পাবো 900 ভাগের, এখানে কিন্তু এই পৌনঃপুনিক প্রতি ঘরের জন্য 9, তার 900 ভাগের 26 এখানে হলো 26 আর 29। ভালো কথা, এই পৌনঃপুনিক প্রতি ঘরের জন্য 9 আর বাকি যে ঘরগুলো পৌনঃপুনিকের বাইরে সেটা কিন্তু প্রতি ঘরের জন্য 0, মানে 10 এর ইকুইভ্যালেন্ট 0 আর কি। মাইনাস পৌনঃপুনিকের বাইরে পুরোটাই বাদ, 265 বাদ। তাহলে পৌনঃপুনিক গুলা ভাঙিয়ে দিলাম, বাকিটা আপনাদের হোমওয়ার্ক থাকে। আশা করি আপনারা ধরতে পেরেছেন এতটুকু। তাহলে আজকে ক্লাস আমরা এই পর্যন্ত রাখবো। তাহলে আপনারা ভর্তি সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন আপনারা এই মার্চ ফরওয়ার্ডের পেজে তো পাবেনই, তাছাড়া প্লে স্টোরে একটা অ্যাপ আছে, সেখানেও আপনারা পাবেন। অ্যাপটা ডাউনলোড করে নেবেন, ভর্তি হওয়া আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। অনেক, এটা আপনার জন্য মানে সুবর্ণ একটা সুযোগ, মানে অনেকগুলো ক্লাস কিন্তু ফি অনেক কম। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিয়মিত পড়াশোনা করেন। আজকে ক্লাস আমরা এখানে রাখবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।